আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সবাই মিলিয়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচার মতো দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান। সব জেলায় মেডিকেল কলেজের হাসপাতাল প্রতিষ্ঠায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। সহিংসতা বন্ধে দলগুলোকে কমিশনের শক্ত বার্তা দেওয়ার পরামর্শ। এবং 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারের সম্মানিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথমে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সবাই যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময়ে তিনি বলেন, মানবিক দেশ গড়ার পথে বাধাগুলো একে একে দূর করতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগ দেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। হুইল চেয়ার পেয়ে সন্তোষ জানান প্রতিবন্ধী ব্যক্তিরা। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেক বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। ভবিষ্যতে শিশু কিশোরদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনী প্রচারের 11তম দিনে ফেনীসহ 4 জেলায় প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হাঁয়ের পক্ষে। বিস্তারিত তাহফুমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার 11তম দিনে ফেনী জেলা সহ 4 জেলায় প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। নির্বাচনের সমঝোতার অংশ হিসাবে ফেনীর 3টি আসনে 11 দলীয় সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চান জোটের নেতারা। আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রকে স্বীকৃতি দেন, ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান, আসেন
আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি। প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীবাসীর কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই। ফেনী একটা প্রসপারাস জেলা। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। জামায়াতে ইসলামী এমন সংস্কৃতি বদলে দিতে চায় বলেন দলের আমির। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন যে কওমি মাদ্রাসাগুলো এখন পর্যন্ত ইসলামকে ধরে রেখেছে, তাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ফেনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলে ভোটের দিনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোকে শক্ত বার্তা দেওয়া। রাজনৈতিক দলগুলোকে যে কোনো উপায়ে ভোটে জয়ী হওয়ার মানসিকতা পরিবর্তন করতে বলছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘাতে জড়াচ্ছেন বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থকরা। শেরপুরের ঝিনাইগাতিতে বুধবার জামাত ও বিএনপি নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা 55টি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 494 জন। পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের দুর্বলতার পরিচয় দেয়, যে দুর্বলতার পরিচয়টা তারা শেরপুরে দিয়েছে, তাহলে তো মানে খুবই আতঙ্কের বিষয় সকলের জন্য যে নির্বাচনের ডেতে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বার্তাটা তো নির্বাচন কমিশন আগে কেন্দ্রে দিবে আর কি, যে আপনাদের এই ঘটনা ঘটছে, আপনার দলীয় কর্মীদেরকে আপনারা শান্ত করুন। নির্বাচন কমিশন নিজেই ভয়ের মধ্যে থাকে, তাহলে তো এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোকেও আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেতার মানসিকতা অবশ্যই থাকবে, সেটা ভোটাররা ভোট দেওয়ার, সেই লক্ষ্যে তারা কাজ করবে যেন আমাকে মানুষ ভোট দেয়। কিন্তু জেতার জন্যে যে আইন ভঙ্গ করা বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি করা, এগুলো ঠিক না। এগুলো করলে নির্বাচন তখন কোনো অবস্থাতে ঠিক করে তুলে আনা সম্ভব হয় না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করা না গেলে ভোটারদের ভোট কেন্দ্রে আনাও চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনা ঘটলো তারপরে গিয়ে পুলিশ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা সাতাও। সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন আরফান নিশো। শ্রেষ্ঠ অভিনেত্রী আইনুন পুতুল। আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।
ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেছেন নিয়ামুল মুক্তা। নাফিস ইফতেখারের রিপোর্ট। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28 বিভাগে বিজয়ী 30 চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সুরঙ্গ চলচ্চিত্র দিয়ে অভিনেতা আফরান নিশো সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। সুরঙ্গ মোট 8 বিভাগে পুরস্কার পেয়েছে। সাঁতাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। সাঁতাও সিনেমা দিয়েই নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছেন। এটি তার প্রথম সিনেমা। সাঁতাও মোট 4টি পুরস্কার পেয়েছে। এবার মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রক্ত জবার জন্য এবার সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন নিয়ামুল মুক্তা। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত আম কাঁঠালের ছুটি চলচ্চিত্রের জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে মোহাম্মদ লিওন, আর শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছে আরিফ হাসান। আম কাঁঠালের ছুটি চলচ্চিত্রটি স্ট্রিম করে দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে সুবিশাল ও আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি উদ্বোধন হতে যাচ্ছে আজ। কর্তৃপক্ষ জানিয়েছে সুউচ্চ 24 তলা ভবনটির 10 তলা পর্যন্ত রয়েছে প্রায় 3 লাখ বর্গফুটের একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ শপিং মল, যা বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড়। আর ওপরের বাকি 14 তলায় হবে আন্তর্জাতিক মানের হোটেল। রিয়াজ ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র দামপাড়ায় চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন হিসেবে এসেছে মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি। চট্টগ্রাম শহরের অন্যতম জনপ্রিয় একটি পয়েন্টে গড়ে তোলা হচ্ছে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মিত একটি পূর্ণাঙ্গ শপিং মল। বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে প্রথম সারির যে ব্র্যান্ডগুলো আছে সেটা আমাদের 2টা ফ্লোর অনলি ব্র্যান্ড শপ, বাট আমাদের এটা চট্টগ্রামের মধ্যে আমরা সবচেয়ে বড় শপিং মল করছি। আমরা সিকিউরিটির ব্যাপারে আমরা যেসব কমপ্লেনগুলো আছে সবগুলো আমরা এনশিওর করে আমরা মেনটেন করে আমরা এটা করা হয়েছে। আপনার সিকিউরিটি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। শপিংয়ের গ্লোবাল এক্সপিরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুর ভিত্তিক সুপার মার্কেট মুস্তফা মার্ট, আর উপরে 14 তলায় হবে আন্তর্জাতিক মানের হোটেল। আমরা এটাকে 2টা ফেজে ভাগ করছি। 24 তলা টোটাল গ্রাউন্ড ফ্লোর সহকারে আমাদের, তার মধ্যে আমাদের 10টা ফ্লোরে আমরা শপিং মল করতেছি, আর বাকি যে ফ্লোরগুলো থাকবে ওগুলো আমরা প্রায় 180 রুম আছে আমাদের, সেখানে আমরা হোটেল করব, রেসিডেন্সিয়াল হোটেল। আজ বিকেলে আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি উদ্বোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সাথে থাকবেন শীর্ষ ব্যবসায়ী ও বিশিষ্টজন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবার আমন্ত্রণ। শিক্ষা, জনস্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। দেশজুড়ে জনসভা ও উঠান বৈঠক সহ গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থী এবং কর্মী সমর্থকরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বরিশাল 6 সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে অংশ নিচ্ছেন। ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন একটা এডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমরা বলেছি যে এখানে বিভিন্ন জায়গায় উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। চাঁদপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জনসংযোগ করেন। আমার মনে হয় পরিকল্পিতবাসী ধানের শীষে ভোট দেবেন শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে। নির্বাচনী প্রচারণা ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম 9 আসনে বিএনপি প্রার্থী আলহাজ আবু সুফিয়ান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে গণমিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর 4 আসনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রিকশা প্রতীকের পক্ষে গণমিছিল হয়। গাইবান্ধা 3 আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সুরুজ মিয়া নির্বাচনী প্রচারণার কাজে বাধার অভিযোগ করেন। খুলনার 6 আসনে 38 জন প্রার্থী সকাল থেকেই নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। খুলনা 4 আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেরাল এবং খুলনা 6 আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি প্রচারণা করেন। নরসিংদী 1 আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেছে শহর শ্রমিক দল। নোয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AMM মাহবুবউদ্দিন খোকন জনসংযোগে অংশ নেন। রংপুরে এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর দুর্নীতি থাকবে না। সিরাজগঞ্জ 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ এবং সিরাজগঞ্জ 5 আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরুন্নবী ইসলাম গণসংযোগ করেন। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। এবারের মৌসুমে জামালপুরে কাঁচামরিচের ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, সার ও কীটনাশকের দাম কমলে লাভের মুখ দেখার সম্ভাবনা আছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো হলে মরিচের ফলন ও দাম আরও বাড়বে। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার 7 উপজেলায় এবার 6,475 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে মরিচ এখন বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। তবে কৃষকের অভিযোগ, সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকের খরচ মিটিয়ে যে দামে মরিচ বিক্রি করতে হচ্ছে তাতে লোকসান গুনতে হচ্ছে। হাইব্রিড চারা লাগাইছি, মোটামুটি ফলন ভালো, দাম যদি একটু বাড়াই দেয়া তাহলে ভালো হইতো। রোগ বালাই পোকামাকড়ের এবারে অন্য বছর সাথে কম, কিন্তু সার বিষের দামটা অত্যন্ত বেশি। 500 টাকার নিচে কোনোদিন মজুর পাওয়া যায় না। সার, বিষ, কীটনাশক অনেক জিনিসের দাম বেশি। সরকারের কাছে অনুরোধ যে সার বিষের অনেক যদি দাম একটু কমাই দিতেন তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম। এদিকে মরিচ কিনে নিয়ে দেশের বিভিন্ন আড়তে বিক্রি করি। এখন আগের চাইতে মরিচের দাম এখন একটু কম। আগে 60, 70, 100 টাকা পর্যন্ত কেজি গেছে। এখন আজকে কিনতেছি 52, 55 টাকা এরকম ধরে আমরা মরিচ কেনাকাটা করতেছি। গাড়ি ভাড়া দিয়ে আমাদের মরিচের দাম এখন পুষিতে আছে না, তাতে একটু গাড়ি ভাড়া একটু কম হলে তাতে আমাদের পুষে, কৃষকেরও পুষিতে আছে না, আমাদেরও পুষিতে আছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের লাভবান করতে সব রকম সহযোগিতার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের মতো কার্যক্রম চলছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমরা আশা করি যে মরিচের বাম্পার ফলন হবে এবং কৃষক লাভবান হবে। এই বছর জামালপুর থেকে 90 মেট্রিক টন মরিচ মালয়েশিয়াতে রপ্তানি হয়েছে। সরকার বাজার তদারকির মাধ্যমে মরিচের দাম বৃদ্ধির পাশাপাশি সার ও কীটনাশকের দামের বিষয়ে নজর দিলে কাঁচামরিচ চাষে কৃষক লাভবান হতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অনুকূল পরিবেশ না থাকায় পরিযায়ী পাখিশূন্য মেহেরপুরের মাইলমারি পদ্মবিল। বছরের ব্যবধানে কচুরিপানায় ছেয়ে গেছে পুরো বিল। নিরাপদ পরিবেশ আর পর্যাপ্ত খাবার না পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে পরিযায়ী পাখি। বিলটি পরিষ্কার করে আবারও পাখিদের বসবাসের উপযোগী করার দাবি জানিয়েছে পরিবেশবাদী এবং সচেতন মহল। গোলাম মোস্তফার রিপোর্ট। একসময় হাজারো পরিযায়ী পাখির কলতানে মুখর ছিল মাইলমারি পদ্মবিল। তবে কালের পরিক্রমায় সেখানে এখন শূন্যতা, নেই পাখির কলরব কিংবা জলকেলি। কচুরিপানার আগ্রাসন আর কর্তৃপক্ষের উদাসীনতায় নিজস্ব পরিবেশ হারিয়েছে বিল। পদ্মবিলে অনুকূল পরিবেশ না পেয়ে পরিযায়ী পাখিরা না আসায় হতাশ প্রকৃতিপ্রেমীরা। পাখিটা বসবে কোথায়? আপনার জার্মানির জন্য তো বসার জায়গা পাইছে না। বিল এর আগে অনেক পরিষ্কার ছিল, এখন অনেক নোংরা হয়েছে, আমাদেরও খারাপ লাগে। পরিষ্কার করা হয়, মাছ আবাদ হবে, তারপরে পাখি আসবে। অনেক মাছ আছে, পাখি আসে, যদি কচুরিপানা তোলে তাহলে পাখি আসতে পারবে। গত বছরে আমরা হাজার হাজার পাখি দেখেছি, কিন্তু এবারে আমরা এই যে পাখি দেখতে পেলাম
এই পাখির বদলে শুধুই কচুরিপানা। পাখি শিকার বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রশাসন। পরিযায়ী পাখি বিদেশ থেকে অন্যান্য এলাকা থেকে আমাদের এই গাংনী উপজেলাতে বিভিন্ন জায়গায় আসে। প্রশাসনের জায়গা থেকে সর্বোচ্চ তাদের ব্যাপারে যেন তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়, আমরা সেই বিষয়ে স্ট্রিক্ট রয়েছে। তীব্র ঠান্ডা থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা পরিযায়ী পাখির নিরাপদ ও প্রত্যাশিত আবাসস্থল প্রায় 4 কিলোমিটার দীর্ঘ পদ্মবিল। বিলের প্রাণ প্রাচুর্যে ভরা পরিবেশগত ঐতিহ্য ফেরাতে কচুরিপানা অপসারণ সহ পরিচ্ছন্নতায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাই মিলে আত্মমর্যাদা নিয়ে বাঁচার মতো দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হাঁ দেওয়ার তাগিদ। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। সহিংসতা বন্ধে দলগুলোকে কমিশনের শক্ত বার্তা দেওয়ার পরামর্শ। এবং 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারে সম্মানিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবা। আমাদের পরের সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।